মুখী করবার জন্য, আওতায় আনবার জন্য। এবং গোপালগঞ্জে এই সমস্যা কিন্তু এর আগে আমরা দেখেছি, সেনাবাহিনীর গাড়িতে হামলা করা, তারপরে ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই। এবং গোপালগঞ্জে এমনও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসোয়ারা নিচ্ছে, বস্তা ভরা ভরা টাকা নিচ্ছে, টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে, কমিটিতে নিতেছে, তাদেরকে বাজারে ঘাটে সব জায়গায় খোলামেলা। যে ভুলের কারণে আজকে গোপালগঞ্জে সার্জিস এবং হাসনাতদের উপরে যে সন্ত্রাসী বাহিনীর নারকীয় তাণ্ডব, যে বর্বরতা, এটি সারা বাংলাদেশকে আবারও নাড়া দিয়েছে। এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে। হামলার কারণে বাংলাদেশের অনেকেই নিন্দা জানিয়েছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল নিন্দা জানায়নি, বরং মনে মনে হয়তো বা অনেকে খুশি হয়েছে। যারা মনে করতেছেন যে আমার নেতাকে তাকে গালি দিয়েছিল কয়েকদিন আগে এই এনসিপি নেতারা, আজকে তারা মার খাটতেছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ এবং এনসিপির উপরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন এখন সময় এনসিপির পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ মুক্ত করার, আর না হয় সামনে নির্বাচনও সুষ্ঠুভাবে করা যাবে না এই আওয়ামী সন্ত্রাসীদেরকে রেখে। চলুন আমরা ব্যারিস্টার ফুয়াদ এবং আর কয়েকটা আলোচনা শুনি। এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 24-এর ফেস। তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে, তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল, মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাইর খাইবেন। নিউজে দেখতে পাচ্ছেন আপনারা গত 2-3 ঘন্টা থেকে এনসিপির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছিল, ইতিমধ্যে তারা 30-31টা জেলা পদযাত্রা করেছে, সফলভাবেই করেছে। সারা দেশে ব্যাপক উদ্যম এবং যে উদ্দীপনা দেখলাম তরুণদের মধ্যে, বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে লাখে লাখে বিভিন্ন জেলায় যোগ দিয়েছে পদযাত্রাগুলোতে, এবং যে বৈরী আবহাওয়া ছিল, ঝড় বৃষ্টি, প্রচণ্ড রোদ, এবং অনেক রাত পর্যন্ত, রাত 10টা 11টা 12টা 1টার সময় এনসিপি নেতৃবৃন্দ যখন বিভিন্ন জেলায় গেছে, যে জনতার ঢল দেখলাম সেটা অভাবনীয় ছিল আর কি। একটা গণ অভ্যুত্থানকে সফলভাবে নেতৃত্ব দেবার যেই বাস্তবতাটা, যেটা অনেকেই বোধ করছিল যে হারিয়ে গেছে, অথবা এটা ছিনতাই হয়ে গেছে, অথবা এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তার দল দাঁড়াতে পারছে না, এই প্রত্যেকটা যে সমালোচনা ছিল সেগুলো এনসিপি আসলে যথেষ্ট সফলভাবে মোকাবেলা করেছে এবং আবার জনসম্পৃক্ত হতে পেরেছে। তো সেই জায়গাতে আজকে তাদের আয়োজন ছিল গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা বেশ শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করছিল। শেষ পর্যায়ে এসে ছাত্রলীগ, যুবলীগ এবং এলাকার যে পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা আছে, তারা মিলে যৌথভাবে মঞ্চে আক্রমণ করেছে এবং অনেক এনসিপি নেতাকর্মী, সাংবাদিকরা আহত হয়েছে। এনসিপি নেতৃবৃন্দকে পুলিশ তারপরে প্রোটেকশন দিয়ে তাদের অফিসে নিয়ে যেতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা হইল কেন? প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের বিচারের জন্য বারবার আমরা যেই দাবিটা করছিলাম যে গণতদন্ত কমিশন করে আওয়ামী লীগের যারা এই ক্রিমিনাল সিন্ডিকেট আছে, এটা তো কোনো মানুষের সংগঠন না, এই সংগঠনের যেই ক্রিমিনাল সিন্ডিকেটগুলো আছে, যেই বলয়গুলো আছে, সেগুলোকে সিরিয়াসলি কখনো ট্রাই করা হয়নি বিচারের মুখোমুখি করবার জন্য, আওতায় আনবার জন্য। এবং গোপালগঞ্জে এই সমস্যা কিন্তু এর আগে আমরা দেখেছি, সেনাবাহিনীর গাড়িতে হামলা করা, তারপরে ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই। এবং গোপালগঞ্জে এমনও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসোয়ারা নিচ্ছে, বস্তা ভরা ভরা টাকা নিচ্ছে, টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে, কমিটিতে নিতেছে, তাদেরকে বাজারে ঘাটে সব জায়গায় খোলামেলা চলাফেরা করবার মতো অবস্থা করে দিয়েছে। ইভেন এমন খবরও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে গোপালগঞ্জে কোরবানি দেবার জন্য যে আয়োজন, পাবলিকলি প্রকাশ্যে কোরবানি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এই জন্য অন্য একটা রাজনৈতিক দলকে টাকা দিয়ে ওখানে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ আনন্দ ফুর্তি করে কোরবানি করছে, সবাই মিলে মেজবান মস্তি করছে। তো সেই বাস্তবতাটা দেখলাম যে আজকে কিভাবে রিফ্লেক্টেড হয়েছে যে এনসিপির এই জনসমাবেশে আক্রমণ করার মধ্য দিয়ে, এবং তারা বলবার চেষ্টা করছে, এবং গত 1-2 দিন ধরে আমরা হাসিনার অনেকগুলো লাইভ দেখলাম যেখানে তার উস্কানি বক্তব্য, ভারত থেকে যে সিচুয়েশনগুলো যে বারবার করবার চেষ্টা করেছে সেটা সে করে যাচ্ছিল। তো প্রথমত হচ্ছে যে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক, তবে এটা অপ্রত্যাশিত ছিল না।
গত কয়েকদিন ধরে যে ধরনের গুমট পরিবেশ বিরাজ করছিল, এইটা ধারণা করা হচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটবেও। আওয়ামী লীগের বিভিন্ন লোকজনও দেশে বিদেশ থেকে কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছিল যে গোপালগঞ্জে গেলে নাকি দেখিয়ে দেওয়া হবে, কিন্তু প্রশাসন স্যাডলি কোনো সিরিয়াস ব্যবস্থা নেয় নাই। আমরা বোধ করছি যে তারা বিষয়টাকে খুব হালকা করে নিয়েছে, কারণ প্রশাসনের বিশাল অংশ গোপালগঞ্জে আওয়ামী লীগের টাকায় চলে, এই ধরনের খোঁজখবর আমরা জানি আর কি। তারা ওসি, তারপরে টিএনও, পুলিশের এসপি ডিসি অফিসের কর্মকর্তারা আওয়ামী লীগের তোষণ পোষণ দিয়ে চলতেছে, এবং গোপালগঞ্জের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও রীতিমতো আওয়ামী লীগের টাকায় চলতেছে। তো সেই বাস্তবতাটা প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। তাই আমাদের তরফ থেকে আমরা দাবি করছি যে এই গণহত্যার যারা দোষর ছিল, যাদের নেতৃত্বে আজকে এনসিপির নেতাকর্মীদের উপরে আক্রমণ হয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। অবিলম্বে ডিসি, এসপি এবং প্রাসঙ্গিক যতগুলো থানার ওসি এবং টিএনও আছে এদেরকে ডিসমিস করতে হবে। যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা দায়িত্বে ছিলেন, যারা দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে থাকেন, তাদেরকে ডিসমিস করে কোর্ট মার্শাল করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ এত বড় দুঃসাহস তাদের কোত্থেকে আসে? 16 তারিখে যেই দিন আবু সাইদ রক্ত দিয়েছে রংপুরে, সেই দিনে গোপালগঞ্জে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে গণ অভ্যুত্থানের প্রমিনেন্ট ফিগাররা, ছাত্রনেতারা গেছে, তাদের গায়ে হাত তুলছে, তাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না। এত বড় দুঃসাহস বাংলাদেশে 2025 সালে কোত্থেকে আসতে পারে? অতএব সেই জায়গায় প্রশাসনকে বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই টোটাল গোপালগঞ্জের প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের আমলাতন্ত্রের ভিতরে, পুলিশের ভিতরে, আর্ম ফোর্সেসের ভিতরে যারা যারা গোপন আওয়ামী লীগ আছে, যারা এখনও দিল্লির রাজনীতি করা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার খোয়াব দেখতেছে, তাদেরকে কড়া বার্তা দিতে হবে যে বাংলাদেশ বেচা বিক্রার দিন নাই। এবং একইভাবে দেখেছি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ডিপ স্টেটের লোকজন রাজনৈতিক দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করা, একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে তোলার যে বাস্তবতাটা তৈরি হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটেছে মিডফোর্ডে, এটা অবশ্যই একটা অন্যায় কাজ হয়েছে, একজন মানুষ খুন হয়েছে, কিন্তু এটাকে কেন্দ্র করে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের নেতা কর্মী, তাদের নেতৃবৃন্দ, সংগঠনকে যে ভাষায় গালাগালি করছে, মানে ভাবখানে এরকম যে বিএনপি আওয়ামী লীগের যুদ্ধ শুরু হয়েছে, আওয়ামী লীগ জামাত যুদ্ধ চলতেছে, এনসিপি আওয়ামী লীগ যুদ্ধ চলতেছে, মনে হচ্ছে হাসিনা এখনও বাংলাদেশে বসে আছে। এবং এই ঘটনাটা পরিকল্পিতভাবে করানো হয়েছে আজকের নাটকটা যেন মঞ্চস্থ করা যায়, এইভাবে যেন সম্পর্ক সংঘর্ষ জিয়ায় রাখা যায়। শহীদ আবু সাইদ দিবসে যেন বোঝানোর চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, জাতীয় পার্টি নাকি নিষিদ্ধ করা যাবে না, এদের বিচার আচার নাকি করা যাবে না, দেশ অস্থিতিশীল হয়ে যাবে, নির্বাচন নাকি ইনক্লুসিভ হবে না, ভোটের পরিবেশ থাকবে না, এই নাটকগুলো মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে। তাই যারা করছেন তারা আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার কারা কারা এই প্লেয়ার। আমরা তাদের নাম, আমরা তাদের প্রতিষ্ঠান, কে কোন পদে আছেন, কে কোন মঞ্চে বসে দায়িত্ব পালন করছেন, এগুলো সব কিছু আমরা কিন্তু বুঝি এবং জানি, এবং সময় মতো আপনাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। অতএব রাজনৈতিক দলগুলোকে বলছি, দয়া করে বিএনপিকে বলছি, দয়া করে জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে এবং অন্য যে কোনো শক্তি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই সংগ্রাম করেছে, দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলবেন না। জামাতকে বলছি, এনসিপিকে বলছি, একইভাবে বিএনপির রাজনীতির সমালোচনা করেন, বিএনপির 31 দফার সমালোচনা করেন, বিএনপি ঐকমত্য কমিশনে গিয়ে যে সংস্কারের পক্ষে রাজি হচ্ছে না সেটার সমালোচনা করেন, কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, বাপমা তুলে গালাগালি করা, এই ধরনের অসহনশীল অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকেন দয়া করে। সবাই রাজনৈতিক সহনশীলতার পরিচয় দেন, রাজনৈতিক জায়গা থেকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু কেউ কারো শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আমরা কেউ কারো শত্রু না। বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে হচ্ছে আমাদের ফাইট। বাংলাদেশের শত্রু হচ্ছে দিল্লি, বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তার যে সাংস্কৃতিক সংগঠন আছে এবং পতিত স্বৈরাচারের যে দালাল আছে আমাদের আমলাতন্ত্রে, পুলিশে এবং সশস্ত্র বাহিনীগুলোতে, এরা হচ্ছে বাংলাদেশের শত্রু। সেই শত্রুদেরকে আইডেন্টিফাই করে সম্মিলিতভাবে আমাদেরকে ফাইট করতে হবে। অতএব এনসিপির এই ঘটনাটা হচ্ছে একটা কেস স্টাডি যে বাংলাদেশে কীভাবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের সবার অত্যন্ত সহনশীল
বাস্তববাদী হওয়া এবং সেই রকম আচরণ করা জরুরি। কারণ বিপদ নিজেরা নিজেরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে এমন কুমির ডেকে নিয়ে আসবেন, তখন কিন্তু আবার হাসিনার মতো করে এই ফাঁদে পড়তে হবে। ওই ফাঁদ থেকে কিন্তু আমরা তখন বাঁচতে পারবো না। অতএব সেই জন্য এই ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধ করেন। আমাদের মধ্যে যেই দ্বিমতগুলো আছে সেটা মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা দ্বিমত করব, একজন একজনের সমালোচনা করব, রাজনৈতিক অবস্থার সমালোচনা করব, এবং আমাদের তরফ থেকে আমরা এই ক্রিটিক্যাল টাইমে আমরা এনসিপি নেতৃবৃন্দর সাথে পাশে দাঁড়াচ্ছি। আমাদের রাজনৈতিক মতবিরোধ অথবা দ্বিমত যার যেখানে থাকুক, এবং একইভাবে আমি সকল রাজনৈতিক শক্তিকে, দেশের সকল গণ অভ্যুত্থান দেশপ্রেমিক শক্তিকে আহ্বান করছি যে আপনারা সবাই এনসিপির পক্ষে থাকেন। কারণ এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 24-এর ফেস। তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে, তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল, মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাইর খাইবেন। একই শত্রুরা আমাদের সবাইকে একজনকে দিয়ে আরেকজনকে পিটাচ্ছে। অতএব নিজেদের ভিতরের এই বাস্তবতাগুলো মনে রাখেন, সবাই কাঁধে কাঁধ মিলায় আজকে এনসিপির পাশে দাঁড়ান। শুধু গোপালগঞ্জে না, সারা বাংলাদেশে দাঁড়ান। সবাই মিলে পাশে দাঁড়ালে যেটা হবে, আমাদের কমন শত্রু দিল্লির গোলাম যারা আছে, যারা লেন্দুব দর্জি আর মির্জাফরের মতো করে বাংলাদেশকে ব্যর্থ করবার চেষ্টা করছে, তাদেরকে পরাজিত করি সবাই মিলে। এটাই হচ্ছে আজকে গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা। এবং গোপালগঞ্জের প্রশাসনের ব্যাপারে খুব সিরিয়াসলি আমরা অ্যাকশন দেখতে চাই। পুলিশের আইজিকে জবাবদিহি করতে হবে, র্যাবের চিফকে জবাবদিহি করতে হবে, যৌথ বাহিনীর কমান্ডিং অফিসারকে জবাবদিহি করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আমরা বারবার বলেছি, একটা আপাদমস্তক অকাল কমান্ডো ইনকম্পিটেন্ট লোক, তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। তার মতো একটা অযোগ্য লোককে এখানে দায়িত্ব দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার বিষয়ে জনগণের যে আস্থা তৈরি হওয়ার দরকার ছিল সেটা তৈরি হচ্ছে না। এবং এরকম একটা অকাল কমান্ডো লোককে দিয়ে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যাবে না। অতএব এই লোকটাকে এখনই সরাইতে হবে। ভালো যোগ্য লোকদেরকে, টাফ লোকদেরকে দায়িত্ব দিতে হবে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল এবং জেনুইনলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বোঝেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা বোঝেন, যেন এই ধরনের ঘটনা, সেটা চাঁদাবাজি হোক, খুন খারাপি হোক, বিশৃঙ্খলা হোক, তারপরে হচ্ছে মবের নামে যে ঘটনাগুলো আওয়ামী লীগ এবং তার দোসররা করবার চেষ্টা করছে, এবং গোপালগঞ্জের ঘটনার মতো ঘটনা যেন আর ফিউচারে না ঘটে, আমরা সেটা দেখতে চাই। তো আজকের দিনটা হচ্ছে আবু সাঈদ দিবস, যেই দিন গত বছর সারা বাংলাদেশ একত্রিত হয়েছিল। আজকেও 16 তারিখে গোপালগঞ্জকে কেন্দ্র করে আমরা চাই আওয়ামী লীগ গোপালগঞ্জে সার্জিস এবং হাসনাতদের উপরে যে সন্ত্রাসী বাহিনীর নারকীয় তাণ্ডব, যে বর্বরতা, এটি সারা বাংলাদেশকে আবারও নাড়া দিয়েছে। আজকে এই জন্যই আমি আমার এই লাইভের ক্যাপশন দিয়েছি, যে ভুলের কারণে গোপালগঞ্জের মতো মাটিতে আজকে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব সারা বাংলাদেশের জনগণ আবারও দেখল। তো কি সেই ভুল, যে ভুলের কারণে বারবার আমাদেরকে খেসারত দিতে হচ্ছে, বারবার আমাদেরকে এই রক্তপাত দেখতে হচ্ছে? আমরা কি একটা বারও চিন্তা করার সুযোগ হয়েছে আমাদের? আমরা কি কখনো দেখেছি যে কি সেই ভুল যেটার কারণে বারবার আমাদেরকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে? চিন্তাই করি নাই। আমি 5ই আগস্টে একটা কথা স্পষ্ট করে বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ একটা অভিশপ্ত নাম, এবং এই আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় এক্সটেন্ডেড এটি রাজনৈতিক শাখা। বাংলাদেশপন্থী কোনো দল আওয়ামী লীগ নয়, পরিষ্কার একবারই। এরা ভারতীয় এজেন্ডা, ভারতীয় আধিপত্যবাদ, মোদির আধিপত্যবাদকে বাংলাদেশে কায়েম করার জন্য স্বাধীনতার পর থেকে চেষ্টা অব্যাহত রেখেছে। তো আমরা যখন গত জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদের মহারানী খুনি হাসিনাকে বিতাড়িত করলাম, তিনি দেশ থেকে পালিয়ে গেলেন। ইটস এ গ্রেট ভিক্টোরি আমাদের জন্য ছিল, মহা বিজয় আমাদের জন্য ছিল এটা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং আফসোস নিয়ে বলতে হয়, সেদিন আমরা একটা মারাত্মক ভুল করেছি, গ্রেট ভুল। আপনারা বলতে পারেন কি সেই ভুল? আমরা সেদিন একটি মহা ভুল আমরা করেছি। হয়তো অনেকেই বলতে পারেন আমরা সেদিন উদারতা দেখিয়েছি, সহমর্মিতা দেখিয়েছি, কিন্তু আপনাদের সেই উদারতা, সহমর্মিতা আজকে আমাদের জন্য, এদেশের মানুষের জন্য আবারও কাল হয়ে দাঁড়িয়েছে।
আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ পড়ে আসছি, সাপ মেরে লেজে বিষ রাখতে নেই। আপনি সাপ মারবেন, আবার লেজে বিষ রেখে দিবেন, ওই সাপ আপনাকে ভয়ঙ্কর ভাবে ছবল করবে, ছবল মারবে, মারবেই, যেটা অলরেডি শুরু হয়েছে। 5ই আগস্টে আমরা বলেছিলাম ফ্যাসিবাদের প্রত্যেকটা আস্তানাকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। ফ্যাসিবাদের নাম, গন্ধ, নিশানা যেসব জায়গায় রয়েছে, এই প্রত্যেকটা ফ্যাসিবাদের নিশানাকে বাংলাদেশের মাটি থেকে সমূলে উৎপাটন করতে হবে, মুছে ফেলতে হবে। ফ্যাসিবাদের কোনো চিহ্ন এই বাংলাদেশের মাটিতে রাখা যাবে না। একবার স্ট্রেট ফরওয়ার্ড 5ই আগস্টে আমরা এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আপনারা তখন অনেকেই আমাদের কথায় কর্ণপাত করেন নাই। অনেকেই নেতিবাচকভাবে আমাদের এই কথাগুলো নিয়েছেন, ভিন্নভাবে নিয়েছেন। কিন্তু আজকে বাস্তবতা টের পাচ্ছেন, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আমরা যা বলেছি তাই হচ্ছে। যদি 5ই আগস্টে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা নাম নিশানাকে মুছে ফেলতে পারতাম, বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে পারতাম, বিতাড়িত করতে পারতাম, তাহলে আজকের এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। এবার আসেন সেকেন্ড পয়েন্ট। এই যে বর্তমান সরকারের দায়িত্বে যারা রয়েছেন, এদেরকে কি বসে বসে ফিডারে দুধ খাওয়ার জন্য আমরা চেয়ারে বসিয়েছি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য সরকার প্রধান বানানো হয়েছে? হয় নাই। তাহলে ওনারা চেয়ারে বসে এই 1 বছরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কেন বিনির্মাণ করতে পারেনি? গোপালগঞ্জের মতো মাটিকে কেন তারা মুক্ত করতে পারে নাই? যদি আজকেই সেখানে হামলা হতো, সেটাকে আমি মেনে নিতাম। এর আগেও দুবার এই গোপালগঞ্জের মাটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, আমার সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত তারা আগুন দিয়েছে এর আগেও। এরপরে আপনারা কোনো অ্যাকশন নেন নাই, হেলে দুলে সময় পার করছেন। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এই চেয়ারে বসে বিড়ালের মতো মিউ মিউ করবেন, এই জন্য আপনাকে এই চেয়ার দেওয়া হয় নাই। সকালে উঠে অফিসে যাবেন আর ওই পুলিশ সদস্যদের ডেকে বলবেন, বাবু খেয়েছো, ওই সাংবাদিকদের কেক খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, এরকম বিড়াল মার্কা কার্যক্রমের জন্য আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসানো হয় নাই। যদি দায়িত্ব পালন করতে পারেন করেন, না হলে ছেড়ে দেন। লড়াই করে, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমরা। বিপ্লব পরবর্তী দেশে বিপ্লবী মানুষ দরকার ভাই। এরকম বিড়াল মার্কার লোককে মন্ত্রী চেয়ারে রাখবেন আর বাংলাদেশে আপনি ওই অমুক চাইবেন তমুক চাইবেন, এটা হবে না, সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একজন ব্যক্তি হবে যার একটা হুঙ্কারে টেকনাফ থেকে তেতুলিয়া কেঁপে উঠবে, গোপালগঞ্জের মতো মাটিতে ভূমিকম্প শুরু হয়ে যাবে একটা গর্জনে। আর আপনারা উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন ওই আলাভোলা সলিমউদ্দিন কলিমউদ্দিন মার্কা ব্যক্তিকে। কি আর বলবো, আই এম সরি, এ কথাগুলো বলতে চাই নাই, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে, বাধ্য হয়ে বলছি। এই গোপালগঞ্জে এর আগে 2 বার হামলা হয়েছে, আমার সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত তারা হামলা চালিয়েছে, বাট কোনো অ্যাকশন হয়েছে? হয় নাই। আজকে যে সন্ত্রাসীরা যে ধৃষ্টতা দেখিয়েছে, এটা তো আমাদের দেশের জন্য একটা মারাত্মক হুমকি। ইটস অ্যালার্মিং প্রত্যেকটা দলের জন্য, ইভেন বিএনপি, জামাত, বিপ্লবীরা যারা আছে সবাই, গণ অধিকার পরিষদ। আমি মনে করি বাংলাদেশে একমাত্র সলিড পলিটিশিয়ান ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি জানতেন, বুঝতেন যে এই গোপালগঞ্জ হচ্ছে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার। এই জন্যই তিনি বলেছিলেন এই গোপালগঞ্জের নাম পাল্টে ফেলতে হবে, পাল্টে ফেলবো। অ্যাবসলিউটলি রাইট। তার স্টেটমেন্টটা ছিল শতভাগ সঠিক। তিনি এমনি এমনি বলেন নাই, অনেক দূরদৃষ্টি চিন্তা নিয়ে তিনি এই কথাটি বলেছিলেন। বেগম খালেদা জিয়ার আজকে সেই কথাটি আমার বারবার মনে পড়ছে, কেন তিনি বলেছিলেন। আর আপনারা আছেন, কি আর বলবো, হেলে দুলে দিন পার করা, হেলে দুলে মানে কোনো মতে দিন চলে, এরকম দিয়ে তো দেশ চলে না ভাই। চিন্তা করে, এত সেনাবাহিনী, এত পুলিশ, এত সদস্য, জনগণ, এরপরে গোপালগঞ্জেরা কেমনে দুঃসাহস দেখায়? এটা কি আপনার সাধারণ ঘটনা মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে। এই জন্য আমি অনেকাংশে আজকের এই ঘটনার জন্য এই মেরুদণ্ডহীন অপদার্থ এই সরকারকে দায়ী করছি। এই সরকারের মেরুদণ্ডহীনদের দিয়ে, এরকম অপদার্থ বিড়াল মার্কা ব্যক্তিদের দিয়ে এভাবে দেশ চলতে পারে না। একবার স্ট্রেট ফরওয়ার্ড। স্বরাষ্ট্র উপদেষ্টা সিংহের মতো, বাঘের মতো ব্যক্তিকে বসাতে হবে। পুলিশ কথা শুনবে না, বাপ কথা শুনবে, এই হচ্ছে অবস্থা। কথাগুলো ভাই এমনি বলছি না। আজকে দেখছেন আপনারা পরিস্থিতি, 2000-এর মতো মানুষ হত্যা করেছে, এরপরেও ন্যূনতম অনুশোচনা এই সন্ত্রাসীদের আছে, এই আওয়ামী লীগের আছে? ন্যূনতম অনুশোচনা নেই, অনুকম্পা নেই। বহাল তবিয়তে, বীর দর্পে
ককটেল বিস্ফোরণ, হামলা। মাই গড, আমরা ভয় পাই নাই, ভয়ে আছে, বিষয়টা এমন না। বাট এরকম পরিস্থিতিতে, এরকম একটা বাংলাদেশে তারা এই দুঃসাহসটা দেখাবে, এটা তো আমাদের কল্পনার বাইরে। আর এই সরকারের এই মদন মার্কা উপদেষ্টারা বলে মব আমরা চাই না, মব প্রশ্রয় দিই না। তবে আপনারা কেন এগুলোকে কন্ট্রোল করতে পারেন না? বিড়াল মার্কা উপদেষ্টার চেয়ারে বসে আছেন, নিয়ন্ত্রণ করতে পারেন না। আবার জনগণ সাইস্তা করলে তখন বলেন মব। ফাজলামো শুরু করেছেন। আমরাও মব চাই না, আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আপনাদেরকে সেই দৃঢ়তার পরিচয় দিতে হবে। দৃঢ়তার পরিচয় দিবেন না আর ওই মানে কি বলবো, এসব দুধের শিশুদের মতো দেশ চালালে হবে না। ফিডার খাওয়া বাচ্চাদের মতো চেয়ারে বসে মানে আপনারা কথা বলবেন, অর্ডার দিবেন, এভাবে বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিণতি সঠিকভাবে চলতে পারবে না। একবারে স্ট্রেট ফরওয়ার্ড আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাই আজকে আমি এই লাইভের মাধ্যমে বলছি, এই সরকারকে পুনর্গঠন করতে হবে। আর এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, ওনাকে সরাতে হবে। এরকম বিড়াল মার্কা উপদেষ্টা দিয়ে চলবেন। উনি অত্যন্ত ভালো মানুষ, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে ভালো মানুষ হলেই চলবে না। এরকম সন্ত্রাসীদেরকে দমন করার জন্য, শায়েস্তা করার জন্য ওই রকম বলিষ্ঠ ভূমিকার বাঘের মতো ব্যক্তি এখানে দরকার, সিংহের মতো ব্যক্তি দরকার। না হলে ওই গোপালগঞ্জের মতো ঘটনা এরা বারবার ঘটানোর চেষ্টা করবে। এর আগে ঘটছে না? যদি আজকেই এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আমি বলতাম এর আগে ঘটছে। গোপালগঞ্জে এর আগে সেনাবাহিনীর গাড়িতে তারা হামলা পর্যন্ত চালিয়েছে, আগুন দিয়েছে। এরপরে আপনাদের মনে হয় নাই? কয়েকদিন আগে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করলেন কি অপারেশন ডেভিল হান্ট, ঘোড়ার ডিমের হান্ট। কয়জন অপরাধীকে গ্রেপ্তার করেছেন? এরপরে 2 দিন আগে আবার ঢাক ঢোল পিটিয়ে করলেন কি সারাসি অভিযান। আর সারাসি অভিযান চলা অবস্থায় গোপালগঞ্জে এরকম ঘটনা, ফাজলামো শুরু করেছেন। 24 ঘন্টার মধ্যে শায়েস্তা করতে হবে এই সন্ত্রাসীদের। এই গোপালগঞ্জে ওখানে লাল সূর্য উদিত হবে, এমন অ্যাকশন নিতে হবে আপনাদের। পরিশেষে আজকের এই বিপ্লবীদের উদ্দেশ্য দিয়ে একটা কথা, এদেরকেও সংযত হতে হবে। আবেগ নিয়ে রাজনীতি হয় না, বিপ্লবী কথাবার্তা বলে রাজনীতি হয় না। গোপালগঞ্জে ঢুকবা, কালকে হুঙ্কার দিলা একবারে মার্চ টু গোপালগঞ্জ, প্রস্তুতি না নিয়ে কেন এটা ঢুকলো? এটা বলতো যে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য দলের সাথে আলোচনা করে যে আমরা ঢুকতেছি এখানে, যেহেতু ফ্যাসিবাদের হেডকোয়ার্টার, আসেন আমরা সবাই মিলে এখানে আমাদের সাপোর্ট দিয়েন, সমর্থন দিয়েন। বলেছে আমাদের কাউকে? বলে নেই। লাফাঙ্গারদের মতো, ঘাস ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে তারা গেছে। বিপদে বললে জাতীয় ঐক্য দরকার, সবাইকে নিয়ে ঐক্যের ডাক দাও, আর বিপদ কেটে গেলে মুই কি হুনুরে। আমরা এসব ধান্দামিও তোমাদের ছাড়তে হবে ভাই। আমরা গণ অধিকার পরিষদ, আমরা কিন্তু এইসব চিন্তা করি নাই। তোমাদের বিপদ পড়ার সাথে সাথে তাৎক্ষণিক আমরা ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি, তোমাদের পাশে দাঁড়িয়েছি। আমরা এগুলো চিন্তা করতে চাই না, কিন্তু এগুলো এই জন্যই বলছি যাতে তোমরা শুধরাও, তোমরা দেশের জন্য ভালো কিছু করো, এটা চাই আমরা, আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু তোমাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে। সবাই মিলে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই। এই ফ্যাসিবাদের কারখানা, হেডকোয়ার্টার, এগুলোকে ধ্বংস করতে হবে। অনেক কথাই বলেছি, যাই হোক, ভালো থাকবেন। আমার কথা স্পষ্ট, আজকের এই ঘটনার জন্য এই সরকারের দুর্বলতা, নিষ্ক্রিয়তা, এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিড়াল মার্কা ভূমিকার কারণে এখানে সন্ত্রাসীরা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা এটা চলতে দিতে পারি না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আপোষহীন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন। আমাদের ভিতরে মত পার্থক্য, মত বিরোধ থাকবে, কিন্তু দেশ জাতির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। হাসনাত আমাদের ভাই, সার্জিস আমাদের ভাই, ওদের সাথে আমাদের যতই যুদ্ধ হোক, কথা কাটাকাটি হোক, বাক বিতণ্ডতা হোক, কিন্তু ওদের বিপদে আমরা এক বিন্দু পরিমাণ কিন্তু দূরে যাই নাই, ওদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। এই সরকারকে পুনর্গঠন করতেই হবে। এইসব বিড়াল মার্কা উপদেষ্টা দিয়ে এই দেশ চলতে পারে না। মিউ মিউ করে কথা বলবে। দর্শক, বেড়াদার ফোদের আলোচনা শুনে বুঝতে পেরেছেন। তো আমারও ধারণা এটাই, সকলেরই উচিত
এই এনসিপির পাশে দাঁড়ানো। আমরা দেখেছি বিএনপিও বিবৃতি দিয়েছে, জামাত দিয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কারা তাদের পক্ষে থাকা বিবৃতি দিয়েছে নাকি শুধু দায় সারা বিবৃতি দিয়েছে? যদি দায় সারা বিবৃতি না হয় তাহলে অবশ্যই তাদের পক্ষ নিয়ে রাজপথে থাকা দরকার এবং তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিগুলো পালন করার। কারণ আওয়ামী লীগ প্রশ্নে আপনি যদি একক না থাকেন তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতে হয়তো আপনি আওয়ামী লীগের সাথে মিলবেন, কিন্তু আওয়ামী লীগ কখনোই আপনার সাথে মিলবে না। আপনি হয়তো আপনার স্বার্থের কারণে আওয়ামী লীগকে নেবেন, আওয়ামী লীগ কখনোই তার স্বার্থে আপনাকে নেবে না। আপনাকে নিবে সাময়িকভাবে, সে আপনাকে ব্যবহার করবে, এরপর কিন্তু আপনার উপর সে গজব নামিয়ে দিবে। এটা শুধুমাত্র বিএনপির বোঝা উচিত, কারণ বিএনপি মনে করতেছে তারা এখন নিশ্চুপ থাকবে। নিশ্চুপ থাকবেন, কিন্তু লীগের ভয়াবহতা আপনার উপর আসতে পারে, সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা থাকা উচিত।